কালিকাপুরের পরিত্যক্ত এই শ্মশানটায় ঘুটঘুটে জমাট অন্ধকার চেয়ে আছে, মোটা পুরু কালো চাদরের মতো। সাদাটে কুয়াশা জাল বুনতে শুরু করেছে বাতাসে। শ্মশানের পাশে একটা নদী, মজে গেছে বহু বছর আগেই। শ্মশানের পশ্চিম কোণে একটা বড় বটগাছ ডালপালা আর ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এমনভাবে যে এক পলক দেখলে মনে হবে কোনো এক দৈত্য এক পেট খিদে নিয়ে অপেক্ষা করছে। বটগাছের ডালে বসে থাকা রাতচরা পাখিটা ডেকে উঠল তীক্ষ্ণ স্বরে বেশ কয়েকবার। গাছের নিচে একটু বাঁদিকে সাদা এক ছায়ামূর্তি যেন পাথরের মতো বসে আছে। একটু পরেই শ্মশানের জমাট অন্ধকারে ধপ করে জ্বলে উঠল একটা আলো। লালচে আলোয় দৃশ্যমান হলো একটা মেয়ের মুখ। থমথমে দৃষ্টি, সামনের অন্ধকারে নিবদ্ধ। মাটির প্রদীপটা নিয়ে সে এগিয়ে চলল প্রায় মাটিতে মিশে আসা কবরের ঢিবিটার দিকে। প্রদীপের মৃদু আলোয় দেখা গেল মেয়েটির গাল দিয়ে নামছে একটা স্রোত। তবে সেই স্রোত জলের নয়, টকটকে লাল রক্তের। মেয়েটা কবরের কাছে গিয়ে হাঁটু গেঁথে বসল। সাদাটে কুয়াশা পাক খেল মেয়েটাকে ঘিরে, আর মাটির প্রদীপটাও নিভে গেল ধপ করে। ঘুটঘুটে জমাট অন্ধকারে আবার ভরে গেল কালিকাপুরের এই পরিত্যক্ত শ্মশান। সাদা ছায়ামূর্তিটা একটু নড়ল যেন, আর সেই জমাট অন্ধকারে, সেই ঘন কুয়াশায় প্রতিধ্বনিত হল এক মেয়ের বুক ফাটা আর্তনাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10 ফিয়ার আনপ্লাগড। অ্যাডভেঞ্চার থেকে অকাল্ট, হরর থেকে থ্রিলার, চেনা অচেনা সব গল্প শুনুন শুধুমাত্র এই ঠিকানায়। আমাদের আজকের গল্প লেখক হেমন্ত দত্তের লেখা কালিকাপুরের শ্মশান। এই তো কালিকাপুর স্টেশন। বাবা, এ তো সন্ধে গড়িয়ে গেল। এখানে শীতটাও দেখছি বেশ ঝাঁকিয়ে বসেছে। বাবা, লোকজনও তেমন দেখছি না। বাইরের দিকে যাই বরং। বাবা, একদম দেখতে পাইনি। এতটা বেখেয়াল হয়ে গিয়েছিলাম কি জানি। তাছাড়া এখানে আলোটাও তো বেশ কম। নামতে না নামতেই কি সব যে হচ্ছে। কি নতুন চাকরি! না, রাত নামার আগেই ফ্যাক্টরিতে পৌঁছতে হবে। এখান থেকে ফ্যাক্টরি কতদূর কে জানে। একটা রিক্সাও তো চোখে পড়ছে না। দেখা দেও না কাছে নেও না আর ওই তো একটা চায়ের কত দোকান। থাকি দেখি তো দূরে, কি। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাইব ডুবে যাই অন্ধকারে, আশা করি আলো পাইব ডুবে যাই অন্ধকারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। এই যে দাদা, বলছি চা হবে? আচ্ছা বাবু, হবে হবে, আপনি একটু দাঁড়ান, এখনই দিতেছি। আচ্ছা শোনো, এক কাপ চা আর দুটো বিস্কুট দাও আমায়। আর ওই যে ওই বাউল লোকটাকেও এক কাপ চা দিও, কেমন? হ্যারিকেনের লালচে আলোটা কুয়াশার সঙ্গে মিশে জায়গাটাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। দোকানটায় ভিড়ও নেই,
আমাদের শহর হলে এতক্ষণে আড্ডার ভিড়ে চা খাওয়া তো দূর, অর্ডার দেওয়াই মুশকিল হতো। গায়ের দিকে শীতের সন্ধে মানেই বেশিরভাগ লোকজনই ঘরে সেঁধিয়ে যায়। এই নেন আপনার চা আর বিস্কুট। হ্যাঁ, দাও দাও। দেখে তো বাইরের লোকই মনে হচ্ছে, তা এই গায়ে মরতে কেন? তা দাদা, কালিকাপুরের আয়রন ফ্যাক্টরিতে ওভারসিয়ারের কাজ নিয়ে এসেছি। এখন রিক্সো টিক্সো কিছু পাবো না, তাই না? না বাবু, এই অবেলা রিস্কও পাওয়া মুশকিল আছে। তাহলে তো মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। তা এখান থেকে কতটা সময় লাগবে যেতে বলো তো? সে ধরুন আস্তে হাঁটলে 8 ঘন্টা লাগবে, আর জোরে হাঁটলে 30 মিনিট লাগবে। তবে আরেকটা রাস্তা আছে, একটু কম সময় লাগে তাতে। কিন্তু এই ভর সন্ধ্যেতে সে পথে যাওয়া কি ঠিক হবে? খুব ঠিক হবে। তুমি বলো তো কোন পথে যাবো? কিছুটা গিয়ে বাঁদিকে একটা সরু রাস্তা পাবেন, সেটা ধরে মিনিট 10 গেলে শ্মশান। সেটা টপকে একটু এগিয়ে ডান দিকের পথটা ধরে গেলেই পাবেন কারখানা। কিন্তু আপনি তো একা মানুষ, সে পথে যাওয়াটা। এনাও চায়ের দামটা। আসি তাহলে। না, আর দেরি করে লাভ নেই। আজকে রাতটা বিশ্রাম নিয়ে কাল থেকে কাজে যোগ দিতে হবে। একটা কথা বলবো বাবু, শুনবেন? বলো না। ওই শ্মশানে যদি কোনো মেয়ে ছেলে ডাকে না, তাহলে যেন সেদিকে এগিয়ে যাবেন না। মেয়ে ছেলে মানে? সন্ধে হয়ে গেছে, ওসব আপনার চেনে কাজ নেই। আপনি বাইরের লোক, ফ্যাক্টরির কাজ নিয়ে এসেছেন, তাই সেই সব কৌতূহল না থাকাই ভালো। আমি যান। হ্যাঁ, যান। আচ্ছা বেশ, চলি। আরে, এই তো রাস্তার বাঁকটা। চাওয়ালা এই রাস্তাটার কথাই বলছিল না? কি অদ্ভুত অন্ধকার রে বাবা! টর্চের জোরালো আলো গিলে খেয়ে নিচ্ছে। না, পা চালিয়ে এগিয়ে যাই। সব নির্জন পথে কোনো বিপদ হলে। একটু জল দে না বা, একটু জল দে, আমার জল তেষ্টা পেয়েছে রে, একটু জল দে বা। আরে, এই ঘন অন্ধকারে এরকম ভাবে জল চাইছে কে? দেখি তোকে, কে এই মহিলা? এরকম শীতের রাতে একটা ছেঁড়া কম্বল গায়ে, হাঁটুর মধ্যে মাথা গুঁজে ভাবে বসে কেন? ছেড়ে পেলে কি তাকে ফেলে দিয়ে গেছে নাকি? নাকি অন্য কোনো ব্যাপার আছে? সামনে একজন বৃদ্ধ মহিলা জল খেতে চাইছে, আর আমি তাকে জল না দিয়ে হিজিবিজি চিন্তা করে যাচ্ছি। দূর দূর, আমার বোধ বুদ্ধি সব লোপ পেল নাকি? আচ্ছা, চায়ের দোকানের লোকটা কি যেন বলেছিল? ওই শ্মশানে যদি কোনো মেয়ে ছেলে ডাকে না, তাহলে যেন সেদিকে এগিয়ে যাবেন না। ওসব কিছু না। একটা মানুষকে চোখের সামনে কষ্ট পেতে দেখেও চলে যাবো তাই হয়? বুড়িমা, এই যে এই যে জল নাও। হ্যাঁ, জল এনেছিস বাপ? দে, বড় তেষ্টা পেয়েছে রে। না বুড়িমা, আমি বোঝো নই, আমার নাম চয়ন। এই নাও জল খাও। দে 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 জল দে। বড় চেষ্টা পেয়েছিল রে। দুটো কঙ্কালের মতো হাত আমার হাত থেকে নিয়ে নিল জলের বোতলটা, বার দুই চুমুক দিল। আর ঠিক তখনই বেশ কিছুটা দূরে শ্মশানের অন্ধকারের কোণে জ্বলে উঠল
একটা আলো। সেই আলোয় দৃশ্যমান হলো একটি বছর 16 মেয়ে। আমি দেখলাম মেয়েটি যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো, আর মেয়েটির মুখে চোখ পড়তেই ভীষণ ভয় পেয়ে গেলাম আমি। ওর চোখ থেকে জল নয়, গড়িয়ে নামছে টকটকে লাল রক্তের স্রোত। পালাতে হবে, আমায় পালাতেই হবে। ওই রক্ত ভেজা দুটো চোখ, ওই একজোড়া হাত ধরে ফেলবে, আমায় ধরে ফেলবে। পালাতে হবে, বাঁচতে চাইলে পালাতেই হবে। ওই তো ফ্যাক্টরির আলো দেখা যাচ্ছে। লোকজন সব কোথায়? খোলো খোলো, দরজা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার সামনে এসে দাঁড়ালো গেটকিপার ছেলেটি। আরে কি হলো কি? আরে আরে দাঁড়ান দাঁড়ান, ওভাবে হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে বলুন? আরে দেখো, ওই যে ওইখানে শ্মশানে একটি মেয়ে। আমি আমি কোথায়? ও স্যার, তা ঘুম ভেঙেছে আপনার? বেশ বেশ বেশ, এই নিন তো, চার খাবারটা খেয়ে নিন, ভালো লাগবে। তারপরে কল ঘরে যাবেন, কেমন? উফ, কালকে রাতে যা গেল। কাল ওই ছেলেটি গেটটা খুলে দিয়েছিল না? খাকি পোশাক, বোধহয় ফ্যাক্টরির গেটকিপার। কাল রাতে এত যে ভয় পেয়ে গেলাম কে জানে। নতুন জায়গা বলেই কি, অবশ্য অমন ঘুটঘুটে অন্ধকারে অমন দৃশ্য দেখলে অতি বড় সাহসীও ভয় পেয়ে যাবে। কিন্তু এখন দিনের আলোয় আর ভালো লাগছে না। কি স্যার, এই আপনার শরীর টরীর আবার খারাপ লাগছে নাকি? আরে না না, ঠিক আছি আমি। সত্যি বড় খিদে পেয়ে গিয়েছিল। বাহ, দারুণ চা তো। বুঝলি, কি? একটু জল দে না বা, একটু জল দে, আমার জল তেষ্টা পেয়েছে রে, একটু জল দে বা। কেউ কোথাও নেই স্যার, আপনি একটু রেস্ট নিন, কেমন? বিশ্রাম করুন, আমি আসি। আর কিছু লাগলে আমায় ডাকবেন, কেমন? একদম লজ্জা করবেন না, আপনি আমার নিজের দাদার মতো, কোনো সংকোচ করবেন না। এই আমি আসি। কারখানায় কাজ যেহেতু পুরোদমে শুরু হয়ে গেছে, তাই কাজেরও চাপ বেশি। ওভারসিয়ার আমি একাই, ম্যানেজার বেশ কড়া ধাঁচের লোক, তাই কাজের চাপ ভুলিয়ে দিল ঘটনাটা। সপ্তাহ 2 যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কারখানা থেকে মিনিট 10 দূরে একটা থাকার ঘর পেয়েছি। বাড়ির মালিক লোক মন্দ নয়। আজ অবশ্য কারখানা একটু আগেই বন্ধ হয়েছে। ফিরে এলাম ঘরে, বিশ্রাম নিতে হবে। 2 সপ্তাহ খুব ধকল গেছে। আরে প্রবোধ, তুমি হাতে কি? স্যার, এই খাবারগুলো না আপনার জন্য নিয়ে এলাম। কটা জিলিপি আর আমাদের বেতারাম খুব ভালো সিঙ্গারা বানায় স্যার, খেয়ে দেখুন। কই দেখি দেখি। ভাই প্রবোধ, সিঙ্গারাটা সত্যি দারুণ খেতে, দারুণ খেতে। আচ্ছা, তুমি এখানে তাও কতদিন আছো? কেন বলুন তো স্যার, না আপনি হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা বলো তো, তোমাদের এই কালিকাপুরে ব্রজ নামে কি কেউ আছে? ব্রজ? ব্রজ এই নামে কি আছে? না, সেরকম তো কিছু মনে করতে পারছি না। কেন স্যার, কিছু হয়েছে নাকি? সেদিনের কথা তো তোমায় বলাই হয়নি। সেদিন আমি ফ্যাক্টরিতে আসার জন্য রিক্সা খুঁজছিলাম, না পেয়ে হেঁটেই আসছি। এমন সময় দেখি এক জায়গায় এক বৃদ্ধ মহিলা জল চাইছেন। আরে ওই জটি বুড়ি তো, আরে পাগলি একটা। এখানে এসে থেকে বেশ কয়েকবার ওকে দেখেছি,
কখনো শ্মশানের ধারের ওই ওপরের রাস্তাটাতে, কখনো বট গাছের নিচে মাথা গুঁজে বসে থাকে। আর কি সব উৎপাটাং বলে ওই জানে। আর মাটির প্রদীপ হাতে ওই মেয়েটি, সে কে? হ্যাঁ, সেরকম একটা মেয়ের কথাও শুনেছি, কিন্তু স্যার আমি নিজের চোখে কিছু দেখিনি। কিন্তু আমি সেদিন তাকে সত্যি দেখেছি, বিশ্বাস করো। বলছি স্যার, একটা কথা বলি, ওই শ্মশানের দিকে না আপনি বিশেষ যাবেন না। হ্যাঁ, অনেক কথাই শুনি তো, তাই যেচে বিপদ বাড়িয়ে আর কি লাভ। যাই হোক, এই যেটা বলতে এসেছিলাম, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যাবেন নাকি? বসেই তো আছি, গেলে মন্দ হয় না, চলো। গায়ের ছেলেমেয়েগুলো অনুষ্ঠানটা করে স্যার, স্থানীয় একটা পুজো হয় এই সময়, ওই সেই উপলক্ষে ওই ছোট একটা মেলাও হয়, সেখানেই হচ্ছে সব, দেখুন না, ভালো লাগবে আপনার। একটা বড় মাঠে চলছে মেলা আর অনুষ্ঠান, লোক ভালোই হয়েছে। আমরা এগিয়ে গিয়ে মঞ্চের বেশ কাছেই বসলাম। মঞ্চে নৃত্য পরিবেশন করছে একটি বছর 20 মেয়ে। স্যার বলছি, এবার আমার একটু যেতে হচ্ছে, কারখানা বন্ধ থাকলেও আমার ডিউটিটা আছে তো। আর বলছিলাম কি, আবারও বলছি স্যার, ওই শ্মশানের দিকে কিন্তু যাবেন না। হ্যাঁ, এই আমি আসছি। আচ্ছা বেশ, তুমি এগো তাহলে, আমি অনুষ্ঠান দেখে বাড়ি চলে যাব। না, শুয়ে পড়া যাক, বড্ড ঘুম পাচ্ছে। আমার শীত করে, শীত। কে 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 জটি পাগলি? আমি বারবার কেন ওনার গলার শব্দ শুনতে পাচ্ছি? আজ আমায় জানতেই হবে সবটা। দরজা বন্ধ করে বের হতে গিয়েও কি ভেবে একটা বিছানার চাদর নিলাম, হাঁটা দিলাম শ্মশানের দিকে। সন্ধে নামতে শুরু করেছে, কুয়াশার চাদর সরিয়ে মাটিতে নামছে ফিনফিনে চাঁদের আলো। এদিকে মানুষ খুব ঠেকায় না পড়লে আসে না, রাস্তা তাই একদম শুনশান। কিছুক্ষণ হাঁটার পরেই চোখে পড়ল শ্মশানটা। এগিয়ে যেতে গিয়েও থেমে গেলাম হঠাৎ। প্রবোধের সাবধান বাণী কানে বাজল, ওই শ্মশানের দিকে কিন্তু যাবেন না। বাঁচাইলে খুব কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, না খুব কষ্ট হচ্ছে না, খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, ও না খুব কষ্ট, ও বাবা কষ্ট হচ্ছে, ও বাবা কষ্ট হচ্ছে না। বিবেক পায়ে শিকল পরিয়ে দিল যেন। ফিরতে পারলাম না। এগিয়ে গেলাম জটি পাগলির দিকে। দেখলাম আমার আজ ঘুমের ঘোরে শোনা কথাটা সত্যি। শীতে যেন জড়ো হয়ে গেছে শীর্ণ শরীরটা। চাদরটা নিয়ে এগিয়ে গেলাম তার দিকে। এই যে বুড়িমা, এটা নাও, শীতে তো কষ্ট হচ্ছে তোমার। বলো, ও লিবা, বড় কষ্ট হচ্ছে রে। না গো বুড়িমা, আমি তোমার ওই বোঝো নই, আমার নাম চয়ন। সেদিন জল দিলাম না, নাও এই চাদরটা ধরো, ভালো করে জড়িয়ে নাও। যতই পাগলি হোক, এভাবে খোলা আকাশের নিচে এভাবে শীতের মধ্যে রাত কাটানো, না না, এটা ঠিক নয়। বুড়িমা, তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? তোমার কি বাড়িঘর নেই? বৃদ্ধা আবারও ঘোলাটে দৃষ্টিতে দেখলো আমায়, কিন্তু কিচ্ছু বলল না। আঙুল বাড়ালো শ্মশানের দিকে। আমি তার অর্থ ধরতে না পেরে জিজ্ঞেস করলাম, কি বলতে চাইছো? ওই শ্মশানে কি? সে আসবে, সে আসবে, সে আসবে, একাই ঘুরবে এখানে, কাঁদবে, তাকে ফেলে যাই কি করে বল? কে আসবে? কার কথা বলছো? জবা আসবে রে, জবা,
আমি তো খুইয়েছে। আমি যদি চলে যাই সে তো আরো একা হয়ে যাবে রে। প্রবোধ বলেছিল বটে মহিলা পাগল, তাই কি এমন বকছে? নাকি সেদিন যাকে দেখেছিলাম সেই ওই জবা? আচ্ছা তুমি বসো, আমি আবার কাল না ওই যে ওই তার আসার সময় হলো। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্মশানের আলো ছায়ায় জ্বলে উঠল একটি মাটির প্রদীপ। ওই যে পোড়া কপালি সব খুইয়েছে রে, সব। বড় কষ্ট হয় রে হুজুরে, বড় কষ্ট হয় রে বাপ। প্রদীপের মৃদু আলোয় দেখলাম মেয়েটাকে। গাল বেয়ে গড়িয়ে নামছে জলের স্রোত। ওই জলের স্রোতটাই হয়তো আগের রাতে প্রদীপের লালচে আলোয় রক্ত বলে মনে হয়েছিল আমার। আর আমিও ভয় পেয়ে মেয়েটা এখন ধীর পায়ে সামনের কবরটার দিকে এগিয়ে চলেছে। জবা শোনো, আমি বলছিলাম যে আসলে আমি আসবে, সবাই আসবে, আসতেই হবে। কি বলছে মেয়েটা? এরও মাথা খারাপের রোগ আছে নাকি? গোটা ফ্যামিলি এরকম মনে হয়। জবা তুমি কোথায় থাকো বলো আমায়, আমি ওই বুড়িমাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো। তোমাকেও তাহলে আর প্রতি সন্ধ্যায় কষ্ট করে বাড়ি এখন এটাই আমার বাড়ি। আরে চলো তো, অনেক পাগলামি হয়েছে। এই শীতের সন্ধ্যায় এসব আর ভালো লাগছে না। একদম কাছে আসবে না আমার বাবাকে শেষ করেছো তোমরা, আমাকেও বাঁচতে দাওনি। তোমাদের কাউকে বাঁচতে দেব না, শেষ করে দেব, তোমাদের শেষ করে দেব। বলেই দীর্ঘ নখের একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি একদম নড়তে পারছি না, পায়ে যেন কেউ ভারী শিকল পরিয়ে দিয়েছে। নখযুক্ত হাতটা এগিয়ে আসছে আমার গলা লক্ষ্য করে, আর ঠিক তখনই কেউ যেন সজোরে ধাক্কা দিল আমায়। স্যার, সরিয়ান স্যার, সরিয়ান, আপনি পালান স্যার, এক্ষুনি পালান স্যার, এখান থেকে পালিয়ে যান স্যার। তুমি এসেছো আবার, সব শেষ করেও হয়নি না? এবার আমার শেষ করার পালা তোমাকে। প্রবোধ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে তার আর কোনো কথা বের হলো না। দম বন্ধ হয়ে আসার একটা শব্দ ছিটকে এলো শুধু। চোখ দুটো ঠিকরে বের হয়ে এলো তার। ঘটনার আকস্মিকতায় আমি যেন পাথর হয়ে গেলাম। মাটির প্রদীপটা নিভে গেল ধপ করে। এক মুহূর্ত যেন চোখের সামনেটায় জমাট অন্ধকারে ভরে গেল। প্রবোধের বুক ফাটা আর্তনাদটা কাঁপিয়ে দিল আমায়। পায়ের অদৃশ্য শিকল যেন ছিঁড়ে গেল, একটা ধোয়ার কুণ্ডলী পাখি মিলিয়ে গেল বাতাসে। পাতলা চাঁদের আলোয় ভয়ঙ্কর দৃশ্যটা দেখে কেঁপে উঠল আমার শরীর। প্রবোধের নাক মুখ দিয়ে গড়াচ্ছে রক্তের স্রোত। চোখ দুটো বেরিয়ে এসেছে কোটর থেকে। হাঁটু গিরে বসে পড়লাম, দুহাতে জড়িয়ে ধরলাম প্রবোধের শরীরটা। প্রবোধ ভাই, কি করলে তুমি? কেন করলে ভাই? স্যার, আমি সত্যি স্যার আপনাকে। প্রবোধ কথা বলো ভাই, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। প্রবোধ, প্রবোধ, ফিরে যা, আর কখনো এখানে আসিসনি। ও পোড়া মুখে আমি ঠিক আগলে রাখবো। চলে যা এখান থেকে, যা, চলে যা। আমি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালাম। না, জবা নামে কাউকেই দেখতে পেলাম না। প্রবোধের নিষ্প্রাণ দেহটা নিয়ে পাগলের মতো সামনের রাস্তা ধরে এগিয়ে চললাম।
থানা থেকে ফিরেছি একটু আগেই। প্রবোধের দেশের বাড়ি রায়গঞ্জে। বাড়ির লোকজন কোনো রকম বাগবিতণ্ডা না করেই থানা থেকে দেহ নিয়ে চলে গেছে। আমি এক বুক শূন্যতা, যন্ত্রণা আর ভীষণ এক অপরাধ বোধ নিয়ে বসে আছি বিছানায়। কারখানার কাজ আপাতত সপ্তাহখানেক বন্ধ। শ্রমিক অসন্তোষ মেটেনি, কিন্তু আমার বাড়ি ফেরার উপায় নেই। পুলিশি টানা হ্যাঁচড়া চলবে এখনো বেশ কদিন। অবসন্ন দেহটা নিয়ে শুয়ে পড়লাম বিছানায়। ভীষণ এক অবসাদে বুঝে এলো চোখটা। কি হলো স্যার, শুয়ে পড়লেন যে? খাবেন না? দুপুর হয়ে গেছে তো, খেয়ে নিন। প্রবোধ, কোথায় চলে গিয়েছিলি ভাই? কোথায়? জানতাম আমি ফিরে আসবি। তুই আমার ছেড়ে কোথাও। চয়ন, চয়ন, ওঠো বাবা। কাকাবাবু, প্রবোধ কোথায় গেল? শান্ত হও, শান্ত হও চয়ন। জানি তোমার মনের অবস্থা ভালো নয়, কিন্তু ওই ছেলেটির মৃত্যুর জন্য তুমি তো দায়ী নও। এ তার নিয়তি। যাও যাও, হাত মুখ ধুয়ে একটু কিছু খেয়ে নাও। তোমার কাকিমা খাবার পাঠিয়ে দিয়েছে, ওই টেবিলের উপর ঢাকা দেওয়া আছে, খেয়ে নাও। যাও, কাল থেকে কিছু খাওয়া হয়নি তোমার বাবা। যাও যাও। কথাগুলো বলেই চলে গেল বাড়ির মালিক। আমি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর হাত মুখ ধুয়ে বসলাম খেতে। দুর্ঘটনা যেমনই ঘটুক, শারীরবৃত্তীয় ক্রিয়া তার কাজ করবেই। খিদের অনুভূতিটা নিয়ে বসলাম খেতে। এক গ্রাস ভাত মুখে তুলতে গিয়েও থেমে গেল হাতটা। প্রবোধের নিষ্প্রাণ ফ্যাকাশে মুখটা তুলে উঠল চোখের সামনে। যে ছেলেটা কদিন আগেও ছিল অপরিচিত, সে যে কখনই সামান্য সময়ে একটু একটু করে মনের এত গভীরে জায়গা করে নিয়েছে বুঝতে পারিনি প্রবোধ তার জীবনে আমাকে কতটা জায়গা দিয়েছিল। নিজের জীবন দিয়ে সে বুঝিয়ে দিয়ে গেছে সবটা। আবারও একদলা কান্না বুক ঠেলে উঠে এলো। বিকেল হয়ে গেল। না, এবার আমাকে বেরোতে হবেই। কালিকাপুরের ওই শ্মশান অমুক টানে টানছে আমায়। জানতেই হবে কে এই জবা। তার মনে কোনো প্রতিশোধের আগুন জ্বলছে কিনা আমায় সেটা জানতেই হবে। রাস্তাটা যত দ্রুত সম্ভব হেঁটে পৌঁছলাম শ্মশানের ধারে। জটি পাগলিকে কোথাও দেখতে পেলাম না। বুড়িমা, বুড়িমা! পাগল মানুষ কোথায় গিয়ে বসে আছে কে জানে। জবা নামের মেয়েটাকেও তো দেখছি না। শ্মশান চত্বরে এই বটগাছের নিচে বসে অপেক্ষা করি বরং। এতক্ষণ ধরে বসে আছি, কেউ তো এলো না। কি করবো এবার? কেন মিছে অপেক্ষা করছিস? যা, ফিরে যা। কে কে এই লোকটা? মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে, চোখের দৃষ্টি ঘোলাটে, গায়ে একটা ছেঁড়া কালো কম্বল, চাপা একটা মোটকা গন্ধও আসছে। এ তো এতক্ষণ ছিল না এখানে। এলো কোত্থেকে? ফিরে যা, মিছে সময় নষ্ট করিস না। যা, ফিরে যা। তাকে তার মতো থাকতে দে। তার কষ্ট বোঝার ক্ষমতা তোদের নেই। আপনি কে বলুন তো? আমি
আমি এক মহাপাপী রে। আপনি কি ওই জবাকে চেনেন? মানে জানেন সে কেন প্রবোধকে মেরে ফেললো? আর আর ওই জটি পাগলি ও কেন এই শীতের রাতেও পড়ে থাকে এই শ্মশানের ধারে? আমি জানবো না তো কে জানবে? সে যে ভয়ঙ্কর এক গল্প রে। ভয়ঙ্কর গল্প? মানে মানে কি সেই গল্প? সেসব শুনে কাজ নেই, বাড়ি যা। না, যাওয়ার জন্য তো আসিনি। এই শ্মশান আমার ভাই প্রবোধের জীবন কেড়ে নিয়েছে, এই জানতে আমাকে হবেই। বেশ, তবে শোন, শোনার পর যেটা ঠিক মনে হয় করিস। যত দিন যাচ্ছে এই রাস্তাটা আরও শুনশান হয়ে উঠছে। অবশ্য হবে নাই বা কেন, দিন দিন এই চত্বরে যা ঠ্যাঙাড়দের উৎপাত বেড়েছে, শান্তিতে যাতায়াত করবার জো নেই। না না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতেই হবে। কে তুই? আমি আমি ঠ্যাঙাড়ে বোজো, এই এলাকার ত্রাস। আর বোজোর লাঠি মানে সাক্ষাৎ মৃত্যু। শালা এত সাহস! বোজো নাথের কোমরে লাঠি শালা! এই নে তার সুত। শালা আমার সাথে লড়তে আসে না, আমার সাথে যে লড়তে আসে তাই এই পরিণতি হয়। লোকটার কাছে যা মালকড়ি আছে সব নিয়ে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, এখানে আর থাকা ঠিক নয়। ওই তো সাইকেলে একটা ব্যাগ ঝুলছে না, একবার দেখি তো। আরে গলায় ওটা কি চকচক করছে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে রূপো। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। অনেকদিন পর একটা ভালো দাও মারতে পেরেছি। বোঝো এলি? হ্যাঁ মা। সাইকেলের আওয়াজ পেলুম যেন। হ্যাঁ, সাইকেল পেলি কোথা? হ্যাঁ, কিনেছি। হ্যাঁ, এত টাকা কোথা পেলি? আরে কাজ করে টাকা পেয়েছি, না হলে আবার কোথায় পাবো? কি কাজ করছিস তাই তো কোনোদিন বুঝেই উঠতে পারলুম না। মেলা ফ্যাচ করো না তো, খিদে পেয়েছে, খেতে দাও। দেখি এবার ব্যাগে কি আছে। আরে এ তো দেখি অনেক কাঁচা টাকা। রূপোর চেনটা বরং আমি পরিনি। হ্যাঁ, বাহ, একটা নতুন জামাও আছে দেখছি। মেয়েটা আমার বড় খুশি হবে এই নতুন জামাটা পেলে। জবা, এ জবা, মারে, এই দেখ তোর জন্য কি এনেছি দেখ। চোখ খুলে দেখ রে মা, তোর বাবা তোর জন্য নতুন জামা, খেলনা, কত কিছু এনেছে। দেখবি না মা? মা, এ দেখ না এই খামের ভেতর কি আছে? হ্যাঁ, দেখি তো খুলে। আরে এটা তো একটা চিঠি বলে মনে হচ্ছে। কি লেখা আছে এতে? আমার পেটে তো আবার অনেক বিদ্যে, এই চিঠিখানা পড়ে আবার উদ্ধার করতে পারি কিনা দেখি। বাবা, তুমি কবে আসবে? আমার একদম ভালো লাগছে না। ঠাম্মির শরীর ভালো নেই, তুমি ওষুধ আনবে।
আর আমার জন্য একটা পুতুল আনবে কেমন? খুব সুন্দর দেখে এনো কিন্তু। এখন আমার মেলা কাজ, টাপুর টুপুরকে চান করাতে হবে, খাওয়াতে হবে। তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ইতি তোমার মিনু। ঠিকানা মোল্লারপুর, পাঠানো হয়েছে নীলমাধব মুখার্জিকে, উদয়পুরে। হ্যাঁ, সাথে ওর একটা ছবি আছে দেখছি, বোধহয় এই মেয়েটাই মিনু। যাকে আমার এসব জেনে কি কাজ, এই দুটো কোনোটাই আমার দরকার নেই। জায়গার জিনিস জায়গা রেখে দেওয়াই ভালো। আর একবার টাকাগুলো গুনে নিই ভালো করে। বাবা, বাবা, আর পারছি না বাবা। এই যাই মা, যাই মা। কি হয়েছে মা? হ্যাঁ, এই খারাপ স্বপ্ন দেখেছ? কি হয়েছে, কি হয়েছে? না না, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। কোথায় কষ্ট হচ্ছে মা? এইখানে বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে বাবা। এ কি, গাছের জ্বরে একবারে পুড়ে যাচ্ছে? একটু জল দাও, জল। এই জল খাবি মা? হ্যাঁ, দাঁড়া, আমি এখনই এনে দিচ্ছি জল খেয়ে। দাঁড়া। এই নে মা, জল খা, দেখ ভাল লাগবে, খা। ভাই, এরকম করছিস কেন মা? এই কদিনের জন্য সামান্য একটু জ্বর হয়েছিল। হ্যাঁ, এখন হঠাৎ কি এমন হলো বল দেখি? হ্যাঁ, দেখ সব ঠিক হয়ে যাবে মা, তুই একদম ভয় পাস না, কেমন? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমার খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবা। তোর কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমি তোর কিচ্ছু হতে দেবো না। বোঝো, জবাকে নিয়ে কোথায় যাচ্ছিস মা? কোথায়? ও বোঝো, জবাকে ডাক্তার দেখাতে যাচ্ছি মা, সদর হাসপাতালে। কিন্তু এক্ষুনি যে বৃষ্টি আসবে, যাবে কি করে? হাতে সময় নেই মা, যেতেই হবে, নইলে জবা। আমি আসি। কোনো ভয় নেই মা, আর একটু কষ্ট কর, আর একটুখানি, এক্ষুনি পৌঁছে যাব। বাবা, আর কত দূর? আর পারছি না বাবা, খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা, কিচ্ছু হবে না মাসি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর বেশি দূরে নয়, এই তো চলে এসছি মা। একটু কষ্ট কর মা, পৌঁছে যাবো আমরা। তোর বাবা রয়েছে তো? হ্যাঁ, কিচ্ছু ভয় নেই মা, একটু সহ্য কর। এ জবা, মারে, এ জবা, চোখ খোল মা, চোখ খোল। এ মা, এই চোখ খোল মা। জবা, আমার কথা বল মা। এই জবা, জবা, 啊 জবা, 啊 জবা, 啊 জবা, 啊 জবা, 啊 জবা,
ব্রাহ্মণ হত্যার কি পাপ হয় আমি সেটা জানি না, তবে আজও বোধ হয় আমার কর্মফলের জন্যই আমার মেয়েটা চলে গেল। বাবা নে বাপ, একটু খাবার মুখে দে, সবই তো শেষ হয়ে গেল। মা, ব্রাহ্মণ হত্যার প্রায়শ্চিত্ত কি? এইসব তুই কি বলছিস বুঝো? বলো না মা, এর কি প্রায়শ্চিত্ত আছে? জানি নে বাপ, আমি মূর্খ মানুষ, তবে এটুকু বলতে পারি, সে মহাপাপ। নে এখন একটু চিড়ে মুখে দে তো, চিড়েটুকু নে নে খা খা। না, আমি কিছু খাবো না মা, আমি কিছু খাবো না, এসব খাবার সরাও আমার সামনে থেকে। একটু একটু ঘুমোতে চাই। বাবা, কখন আসবে তুমি? এই তো মা, আমি তো তোর কাছেই বসে আছি মা। জবা মারে আমার মা। না, আমি জবা নই, আমি মিনু। তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, তুমি মেরেছো আমার বাবাকে। তোমাকে আমি ঘেন্না করি, তুমি খুনি, তুমি আমার বাবার খুনি। জবা মা, জবা, জবা মা রে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে, আমায় যেতে হবে, যেতে হবে, যেতে হবে। বোঝো, এই অবস্থায় কোথায় চলি বোঝো? বোঝো, বোঝো। একটা একটা কাজ আছে মা। কি কাজ রে? হ্যাঁ, ওই 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 প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। এই ভর্ণপুরে যাসনি বোঝো? ও বোঝো, আর ফিরে আয় বোঝো, ফিরে আয়, আমার কথা শোন বোঝো, ও বোঝো। সন্ধে হয়ে গেল। হ্যাঁ, না 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 না, পুরোপুরি অন্ধকার নামার আগেই বাড়িটাকে আমায় খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ওই তো কি একটা লোক না? এই যে শুনছেন? ও দাদা, দাদা, বলছি দাদা, নীলমাধব মুখার্জির বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? কেন বলুন তো, তাঁর বাড়ির ঠিকানা জেনে আপনার কি কাজ? নীলমাধব মুখার্জির বাড়িতে কি কিছু, মানে ইয়ে, আসলে আপনি কি ওদের কোনো আত্মীয়? জানেন না কিছু? নীলুর বুড়ি মাটা তো আজ ভোরে মারা গেল, নীলুর তো কোনো খোঁজ নেই শুনছি। সেই কবে কাজের জন্য ঘর ছেড়েছে, মেয়েটা তখন দুধের শিশু, ঠাকমাও তো গেল। এবার মা মরা মেয়েটার যে কি হবে, কে যে ওর দেখাশোনা করবে কে জানে।
কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। আমি 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 ওর কিচ্ছু হতে দেবো না। মিনু, মিনু। বাবা, তুমি এসেছো? জানতাম, আমি জানতাম তুমি আসবে। আমি ঠিক জানি ওরা সব মিছে কথা বলছিল যে তুমি নাকি আর কোনোদিনই আসবে না। ঠাম্মিও তো মরে গেল। তোমাকে চিঠি দিলাম যে, ফটো পাঠালাম আমার, তাড়াতাড়ি আসবে তো। আমি ভয়ে কেঁদে কেঁদে সারা হচ্ছি। আমি আমি ইয়ে ঠাম্মিকে তো সবাই নিয়ে চলে গেল, কেউ নেই আমার কাছে। আমার আমার খুব ভয় করছে বাবা। মিনু মা, আমি তো তোর বাবা নই রে। তুই অন্ধকারে হয়তো টাওয়ার করতে পারিসনি। আমি আসলে। তাহলে কে তুমি? আমি আমি তোর বাবার খুব ভালো বন্ধু। হ্যাঁ, তোর বাবা তো একটা কাজে আটকে পড়েছে। এদিকে ওই তুই চিঠি পাঠিয়ে আসার জন্য বলেছিস, কিন্তু সে তো আসতে পারছে না মা, তাই আমায় পাঠালো তোর কাছে। এই দেখ দেখ দেখ, তোর জন্য ফ্রক, পুতুল, হ্যাঁ, এইসব আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তোর বাবা। দেখ দেখ দেখ। তাহলে বাবা কবে আসবে বলো না গো? বাবা কবে আসবে? আমার যে বড্ড ভয় করছে। এই যে ফ্রকটা নে, এই পুতুলটা দেখ কি সুন্দর না? হ্যাঁ, এই তোর চিঠিটা। বাবা, বাবা, বাবা। এই মা মিনু, যাবি আমার সাথে? তাহলে তোর বাবার সাথেও দেখা হয়ে যাবে। যাবি রে মা, যাবি? সত্যি সত্যি দেখা হবে? তাহলে চলো। কিন্তু তোর বাড়ির লোক ছাড়বে তোকে আমার সাথে? আমার বাড়িতে তো কেউ আর নেই। আমরা চলো, চুপি চুপি চলে যাই। হ্যাঁ, চল 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 চল, তবে বাপ বেটিদের বেরিয়ে পড়ি, চল। ওদিকে যেও না গো, কেউ থেকে ফেলবে। পেছনের পুকুর ঘাট দিয়ে চলো। বোঝো এলি? হ্যাঁ মা। তোর সঙ্গে ওটা কে? জবা। কে? আমি মিনু গো, মিনু। আমার বাবা কোথায় গো? আমি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। আসবে রে, তোর বাবা ঠিক সময় হলেই আসবে। আমার আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। ভয় কি রে মা, আমি তো আছি। ধরে নে, আজ থেকে আমি তোর বাবা। বাবা, বাবা। হ্যাঁ হ্যাঁ, বাবা। কার পানে মাঝে আছো, কার পানে মাঝে আছো, মেলে দুটো করুণ আঁখি, কে ছিঁড়েছে ফুলের পাতা, কে ধরেছে বনের পাখি, কার পানে মাঝে আছো। তুই কিন্তু চমৎকার গাস মা। আমার বাবা ঠাকুর পূজার সময় এই গানটা গাইতো, সেই শুনে শুনে আমিও কিছুটা শিখে নিয়েছিলাম। বাবা, আমাকে একটা হারমোনিয়াম কিনে দেবে? হ্যাঁ, হারমোনিয়াম? সে তো অনেক দাম রে মা এখন। ও, তবে থাক। আসলে হাতে না একদম টাকা পয়সা নেই রে মা, মাসের শেষ তো। আচ্ছা দেখি দেখি মালিককে বলে দেখি। হ্যাঁ না বাবা, থাক, লাগবে না। আজ এই মেয়ের কত ভালো থাকার কথা।
কত সুখে থাকার কথা, কিন্তু কিন্তু না, আজ মালিকের হাতে পায়ে ধরে হলেও কিছু টাকা জোগাড় করতে হবে। হারমোনিয়ামটা কিনতে হবে, হ্যাঁ ওটা কিনতেই হবে। আমার মা চেয়েছে, হ্যাঁ ওটা কিনতেই হবে। বাবু, একটা কথা ছিল বাবু, যদি আজ্ঞা দেন তাহলে বলতে পারি। কি বলবি তাড়াতাড়ি বলতো। আগে বাবু, কিছু টাকা যদি ধার পেতাম তবে বড় উপকার হতো। কি কি বললি, একবার বল। আগে বাবু, কয়েকটা টাকা ধার পেলে মেয়েটাকে একটা হারমোনিয়াম কিনে দিতাম। বড় ভালো গান গায় আমার মেয়েটা। চুপ শালা, আমার কি টাকার গাছ আছে নাকি যে ঝাড়া দিলে টাকা পড়বে? মুড়োর থাকে তো নিজের টাকায় কেন হারমোনিয়াম। শালা খোতার, আর যদি টাকা পয়সা ধার চেয়েছিস একেবারে ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেবো। হায় ঈশ্বর, মেয়েটা আমার মুখ ফুটে কখনো কিচ্ছু চাইনি, আর সামান্য একটা হারমোনিয়াম চাইলো, আমি সেটা ওকে দিতে পারবো না। কোন মুখে আমি দাঁড়াবো ওর সামনে? এটা আবার কি পড়ে আছে? লাঠি, বাঁশের লাঠি। উপায় নেই, উপায় নেই, উপায় নেই, আর কোনো উপায় নেই। ব্রজনাথ এসে দাঁড়ালো সেই বটগাছটার আড়ালে। অনেক অনেক বছর আগে সে নিয়মিত আসতো এখানে। রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়া পথিকদের ললাটে এঁকে দিত মৃত্যুর তিলক। কিন্তু জবাকে হারিয়ে মিনুকে পেয়ে মুছে গিয়েছিল তার এই পরিচয়। আরতে কাজে ঢুকে ভেবেছিল এ জীবনে আর লাঠি ধরবে না, কোনো মানুষের মৃত্যু ঘটবে না তার হাতে। হায় রে নিয়তি, পরিস্থিতি আবারও তাকে এনে দাঁড় করিয়েছে এখানে। ব্রজনাথের শরীরটা হঠাৎ টান টান হয়ে গেল। কানে এসে লাগছে ঘোড়ার খুরের খটখট শব্দ। লাঠি ধরা মুঠোটা শক্ত হয়ে গেল আপনা থেকে। শব্দটা বাড়ছে, বিকেল করিয়েছে কিছুটা। চারপাশে যেন ছাই রং ধারণ করেছে। ব্রজনাথ দেখলো সাহেব মতো একটা লোক ঘোড়া ছুটিয়ে আসছে। না 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 না, আমি একবার মেয়েকে হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে পারবো না। যার জন্য আমি এই কাজ ছেড়েছিলাম তার জন্যই প্রয়োজনে আমায় আবার হাতে লাঠি তুলে নিতে হচ্ছে। আমায় ক্ষমা করিস মা, টাকাটা ভীষণ দরকার। হয়তো 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 ওই ঘোড়াটা এদিকেই আসছে। যা করার আমায় এক্ষুনি করতে হবে। একটু এদিক থেকে ওদিক হলেই ধরা পড়ে যেতে পারি। আর বাবার সময় নেই। ব্রজনাথের ভিতরে জেগে উঠল পুরনো সেই ঠ্যাঙারে সত্তাটা। লাঠিটা সজোরে নিক্ষেপ করলো ঘোড়াটাকে লক্ষ্য করে। বেশ কয়েক বছরের বিরতি মুছে ফেলতে পারিনি তার ওই দক্ষতায়। লাঠি সনসন বাতাস কেটে দিয়ে আঘাত করলো ছুটন্ত ঘোড়ার সামনের পা দুটোতে। ঘোড়াটা ভয়ঙ্কর এক ডাক ছেড়ে হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তায়। লোকটাও ছিটকে পড়লো কিছুটা দূরে। তবে রে ঠ্যাঙাড়ে ব্রজর গায়ে হাত দিবি,
আমার হাত থেকে আজ অবধি কেউ বেঁচে বাড়ি ফেরেনি, তুইও ফিরবি না। আমি সেই ঠ্যাঙাড়ে বোঝো, আমার সাথে লড়তে আসা মানে নিশ্চিত মৃত্যু। এই ব্যাটাও চিনে গেছে আমাকে। আরে ওটা কি থলির মধ্যে? হ্যাঁ, এতগুলো টাকা। ভগবান যা করে ভালোর জন্যই করে। মেয়েটার হারমোনিয়াম কিনতে আর কোনো বাধা রইল না। যাই যাই। ব্রজ সেদিন জানতে পারিনি যে ও কাকে খুন করেছে, এর পরিণাম কি হতে পারে। ব্রজ যাকে খুন করেছিল তিনি ছিলেন বিখ্যাত ব্যবসায়ী হরিমোহন রায়ের খাস লোক। নগদ 5,000 টাকা আর দরকারি কিছু কাগজ নিয়ে যাচ্ছিলেন অপর এক ব্যবসায়ী মোহনপুরের বটুকেশ্বর দত্তর বাড়িতে। কিন্তু নির্দিষ্ট সময়েও সে টাকা ও কাগজ না পৌঁছনোয় হরিমোহন পুলিশের দ্বারস্থ হয়। থানা থেকে 2 ফৌজকে পাঠানো হয় খবর আনতে। তারা এসে খবর দেয় সেই লোক পথেই আততায়ীর হাতে খুন হয়েছে। কাগজগুলো পাওয়া গেছে বটে, কিন্তু টাকার খোঁজ নেই। হরিমোহন এই ঘটনায় ভীষণ ক্রুদ্ধ হন। পুলিশ বিস্তর খোঁজ খবর করেও সঠিক কাউকে উত্তর পেল না। আর ঠিক তখনই ডেকে পাঠানো হলো দয়াল হরিকে। পুলিশের খোঁজর ভিত্তি করেই সে দিন কাটায়। চোখে তার শকুনের দৃষ্টি, নাকে কুকুরের ঘ্রাণ শক্তি। সেদিন তার ডাক পড়েছিল ওই অজ্ঞাত আততায়ীর সন্ধান আনার জন্য। দয়াল হরি, সবটাই তো শুনলে, তা কাজটা করতে পারবে তো? কেন পারবো না স্যার, কিন্তু চিন্তা হচ্ছে একটা বিষয় নিয়ে। ওই রাস্তাটায় এক সময় তো ঠ্যাঙারে ব্রজর উপদ্রব ছিল, তবে তাও বেশ কয়েক বছর আগের কথা। এখন সে ওসব ছেড়ে দিয়ে ভদ্রলোক হয়ে গেছে বলেই জানি। আচ্ছা বেশ, আমায় 1 সপ্তাহ সময় দিন, আমি ঠিক। না না, 1 সপ্তাহ নয় দয়াল হরি, মাত্র 2 দিন সময় দিলাম তোমায়। ঠিক আছে ঠিক আছে, তাই হবে স্যার, আপনি যেমন বলবেন। আমি আসি এখন। হ্যাঁ। দয়াল হরি লেগে পড়ল কাজে। খোঁজ করতে গিয়ে সে জানতে পারল ওই রাস্তায় ঠ্যাঙারের হাতে শেষবার খুন হয়েছিল নীলমাধব মুখার্জি। বাড়ি মল্লারপুর। খবরটা পাওয়া মাত্র সময় নষ্ট না করে সে মল্লারপুরে পৌঁছলো। কিন্তু সেখানে গিয়ে যা দেখলো শুনলো তাতে তাজ্জব বনে গেল সে। নীলমাধব মুখুজ্জের মেয়ে নাকি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় নীলমাধবের মা মরার সেই সন্ধে। আর সেই দিনই নাকি সে বাড়িতে একটা মাঝবয়সী লোক এসেছিল। দাদা শুনছেন, একটা হারমোনিয়াম কিনবো আমার মেয়ের জন্য। হ্যাঁ বাবা, তুমি হারমোনিয়াম কিনবে? তো পকেটে পয়সা আছে নাকি খালি হাতে চলে এসেছো দোকানটা ঘুরে দেখতে? কোনটা? পয়সা কেন থাকবে না দাদা, আমি টাকা পয়সা নিয়ে তবেই তো এসছি এখানে। তো দেখো বাবু, আগেই বলছি, এখানে কিন্তু ধার বাকিতে কাজ চলে না, পুরো টাকা আমার ক্যাশ চাই। আরে বাবা, টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না, আপনি শুধু আমায় একটা ভালো হারমোনিয়াম দিন না। আমার মেয়েটা না বড্ড ভালো গান গায়, খুব খুশি হবে ও। হ্যাঁ, খুব খুশি হবে। ও তবে এই হারমোনিয়ামটা নিয়ে যাও। হ্যাঁ, এটা আমার দোকানের সেরা হারমোনিয়াম, তবে দামটা একটু বেশি ওই আর কি। তা হোক, আমার মেয়ের পছন্দ হলেই আমার শান্তি।
আপনি একটা কাজ করুন তো, আপনি বরং এইটাই দিন। হ্যাঁ, দাম মিটিয়ে হারমোনিয়াম কাঁধে ঝুলিয়ে খুশি খুশি মনে ব্রজনাথ রওনা দিল বাড়ির দিকে। বাড়ির ভিতরে ঢুকতে গিয়েও রাস্তার ধারে একটা জিনিস পড়ে থাকতে দেখলো সে। ঘোড়ার নাল। এই জিনিসটা এখানে কিভাবে এলো? কি করবো এটা? ফেলে দেব? হ্যাঁ, না, থাক থাক, আজ আর অন্য কোনো কথা নয়। আজ শুধু আমার জবা মায়ের হাসি মুখটাই সারাদিন ধরে দেখবো আমি। হ্যাঁ, যাই। জবা মা, জবা মা, আরে কোথায় গেলি? দেখ দেখ কি এনেছি, দেখ। কি হলো রে মা? দেখ দেখ না, কি সুন্দর হারমোনিয়াম। এবার দেখে নে না, তোর ঠিক হয়েছে কিনা এবার দেখে নে। হ্যাঁ, তুমি যখন পছন্দ করেছো ঠিকই থাকবে। দেখ তো মা, বাজিয়ে দেখ না একবার, দেখ না। তারপর সন্ধ্যাবেলা একটা ঠাকুরের গান শোনাস কেমন? ওই যে সেদিন যেটা গাইছিলি, ওই যে কি রে, কার পানে মাছে আছো, কই রে মা, আয় আয় আয়, দেখ না জিনিসটা, দেখ না। দোকানদার আবার ঠকিয়ে দেয়নি তো? দাম তো চড়া নিল। সে যাই হোক, তোর ভালো লাগলেই হলো। দেখ এবার দেখ। আমার বাবাকে কেন খুন করেছিলে? এরকমই কিছু কেনার জন্য? তোর বাবা মানে? হ্যাঁ হ্যাঁ, বাবা নীলমাধব মুখার্জি, ঠিকানা মল্লারপুর, যাকে তুমি খুন করেছিলে। তুমি কে বললো তোকে? যেই বলুক, কথাটা তো সত্যি। শুধু তাই নয়, কয়েকদিন আগেও তুমি একজনকে নৃশংসভাবে খুন করেছো। এই হারমোনিয়ামে কি ঠাকুরের গান বাজবে? এতে তো পাপের রক্ত লেগে আছে, পাপের। জবা মা, শোন মা, আমি তোকে একদম ছোবে না। তোমার হাতে খুনের রক্ত লেগে আছে, তোমার ছোঁয়াতে পাপ পাপ পাপ। এতগুলো পুলিশ এখানে কি করছে? আরে সামনে ওটা দয়াল হরি না? তোর মনে এই বেটাই পথ চিনিয়ে নিয়ে এসছে ওদের। তুমি খিড়কি দিয়ে পালাও। জবা মা, কি হলো? পালাও, আর দেরি করো না। না 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 মা, আমি খুনি হতে পারি, কিন্তু অমানুষ নই। তোকে এই অবস্থায় ফেলে আমি কিছুতেই পালাতে পারবো না। হয়তো তোর বাবা হয়ে উঠতে পারিনি, কোনদিন পারবো না, কিন্তু তুই যে আমার জবা মা। আমি একবার মেয়েকে হারিয়েছি, আর পারবো না মা, আর পারবো না। আমিও একবার আমার বাবাকে হারিয়েছি, আর হারাতে চাই না। ব্রজনাথ, বেরিয়ে আয়, সবাই যে তোর জন্যই অপেক্ষা করছে। যাও। কিন্তু তোদের ফেলে রেখে তুই যা বাপ, তুই যা, চিন্তা করিস রে বাপ, আমি তো আছি, তুই যা বাপ। ব্রজনাথ অন্ধকারে মিশে খিড়কির দরজা দিয়ে শ্মশানের দিকে চলে গেল। কিন্তু শ্মশানের কাছে যেতেই বেশ কিছু আলো তার দিকে এগিয়ে আসছে, আর পালাবার পথ রইল না। শেষবারের মতন ব্রজ দ্রুত ঘুরে নদীর দিকে পালাবার চেষ্টা করলো, কিন্তু তখনই একটা দড়ি পাক খেয়ে এসে আটকে গেল তার পায়ে। অনেকগুলো বন্দুকের কুতো সজোরে এসে আঘাত করলো তার শরীরটাকে। যন্ত্রণায় গুটিয়ে গেল শরীরটা। একজন ফৌজ ধারালো এক ছুরি দিয়ে কাটলো পায়ের পাথরটা, তারপর ব্রজ চুলের মুঠি ধরে তুললো তাকে। ছেড়ে দাও আমার বাবাকে ছেড়ে দাও। আমার বাবা কোনো দোষ করেনি,
দয়া করে তোমরা ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। সেদিন জবা হাতে একটা মাটির প্রদীপ নিয়ে ছুটে এসেছিল কোনো এক অনুমানের উপর ভর করে তার বাবাকে রক্ষা করতে। হায় রে ভাগ্য, একদিন যে মেয়েটাকে সে পিতৃহারা করেছিল সেদিন সেই মেয়েই তাকে রক্ষা করতে ছুটে এসেছে ফৌজদের হাত থেকে। তুই ফিরে যা মা, আমার কিছু হবে না। তুই এখানে ফিরে যা মা, এখান থেকে চলে যা মা, চলে যা চলে যা চলে যা। না বাবা, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। আমার বাবাকে ছেড়ে দাও। বাবা আর কোনোদিন এরকম কাজ করবে না, আমি কথা দিচ্ছি। তোমরা ছেড়ে দাও আমার বাবাকে, ছেড়ে দাও। ছাড়বো তো ছাড়বো, তবে তবে একি তুমি আমার হাত ধরছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো আমায়, ছাড়ো। এত তাড়াতাড়ি যে তুমি ছাড়া পাবে না। বাবা ছাড় আমার মেয়েকে, ছাড় বলছি। আমার মেয়ের দিকে যে তাকালি তার টুটি ছিঁড়ে নেবো। চল বাবা, তুই বাড়ি চলে যা, আমি কথা দিচ্ছি। তুই চলে যা। বাবা আমি তোমায় ফেলে একা কি করে যাব? কি করে ফিরে যাব? ওরে যে তোমায় তোকে আমি যা বলছি তুই তাই কর, চলে যা। তোর কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছিস, ধর ওই বেটাকে, ধর শালাকে, ধর। আর ওই মেয়েটাকেও যেতে দিবি না, ধর। একদম পা বাড়াবি না, একটা পা বাড়ালেই জানবি নিশ্চিত মৃত্যু তোদের। বাবা পালা, আমি ওদের আটকাচ্ছি, তুই ট্রাভেল করে ওকে ডান দিকে নদীটা পেরিয়ে পালা, যা আর দেরি করিস না। দেখি কত মায়ের দুধ খেয়েছিস। বাবা সেদিন রাতে বাপ মেয়ে দুজনের কেউ ফৌজদারের গুলির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারেনি। কয়েক পা ছোটার পরই মিনুর পিঠে এসে লাগলো বেশ কয়েকটা গুলি। মিনুর দেহটা হুমড়িকে পড়ে গেল নদীর কাদা জলে। এক মুহূর্ত চরম নিস্তব্ধতায় ভরে গেল গোটা জায়গাটা। শুধু সেই নিস্তব্ধতায় শোনা গেল কেউ যেন অস্ফুট স্বরে তখনও বলে চলেছে, বাবা। তারপর কি হলো? তারপর বড় কর্তার নির্দেশে আর দয়াল হরির দয়ায় ব্রজনাথের মৃতদেহটাকে তারা ফেলে গেল ওই নদীর পাশের পাঁকে। জবার দেহটাও
তলিয়ে গেল কাদা জলে। গোটা গাঁয়ে ফরমান জারি হলো, কেউ যেন এই মৃতদেহ সৎকার না করে। এটাই নাকি তার শাস্তি। পুলিশের নির্দেশ অমান্য করবে এমন বুকের পাটা তখন কারো ছিল না। ভেতরে ওটা পড়ে রইল শ্মশান চত্বরে, দিনের পর দিন পচে গলে মিশে গেল মাটিতে একটু একটু করে। শুধু ব্রজর মা সেই রাতের শেষ দিকে নিজের শরীরটা কষ্টে কষ্টে টেনে এনেছিল এই শ্মশান চত্বরে। তার ধারণা তার ব্রজনা আজও বুঝি বেঁচে আছে। মায়ের মন তো বিশ্বাস করেও করতে চায় না। এখনো ডেকে চলে তার ছেলের নাম ধরে, এখনো অপেক্ষা করে তার নাতনি জবার জন্য। আমি উঠি তাহলে। আজ যা জানার ছিল তা জানা হয়ে গেছে। এবার বুঝতে পারছি জবা নামের মেয়েটি কেন প্রবোধকে ওভাবে মারল। সে আজও চরম প্রতিহিংসা নিয়ে অপেক্ষা করে সেই নিষ্ঠুর মানুষগুলোর জন্য যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল। প্রবোধ খাকি পোশাক পরেছিল বলে হয়তো তাকে পুলিশের লোক ভেবেছিল সে। লোকটা গেল কোথায়? এই তো এখানেই তো বসেছিল। কারখানার কাজ এখন বন্ধই থাকবে, ঝামেলা মেটেনি। সব গোছগাছ করে ঘরের মালিককে চাবি বুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাত 8টায় ট্রেন। এদিকে ট্রেন চলাচলের ব্যবস্থা ততটা উন্নত হয়নি, ট্রেনের সংখ্যাও সীমিত, সুতরাং রাতের ট্রেনেই ফিরতে হবে। আমি সোজা পথে যাব বলে ঠিক করেও কিভাবে শ্মশানের পথটাই ধরলাম। চাঁদের আলো আজ আরো একটু বেশি। শ্মশানের কাছে গিয়ে থমকে গেলাম এক মুহূর্তের জন্য। বুড়িমা, তুমি ফিরে যাও, তোমার বোঝো আর আসবে না কোনোদিন। আরে এটা তো সেই লোকটা কাল যে আমায় ঠ্যাঙারে ব্রজনাথের গল্প শুনিয়েছিল। বুড়িমার পাশে বসে সে কি করছে? এই তো মা, আমি এসেছি। বলো বলো, কি কষ্ট হচ্ছে তোমার? এসেছিস বাপ? আমি জানতাম তুই আসবি, আমি জানতাম। যাই বলুক, আমি জানতাম তুই আসবি। হ্যাঁ, কোথায় আর যাবি তুই? সবাই ভুল বলছিল রে, সবাই ভুল বলছিল। হ্যাঁ, সবাই সবাই। কিন্তু জবা কোথায় গেল? হ্যাঁ, সে এলো না তো, সে এলো না তো এখনো। জবা কোথায়? জবা কোথায় রে? জবা, আসবে আসবে মা, সময় হলেই আসবে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, কিচ্ছু চিন্তা করো না। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। বুড়িমা জানে না কোনো ব্রজনাথ আর তার সন্তান রূপে তার কাছে আসবে না, আসবে না কোনো জবাব। যা ঘটছে তার শুধুই মায়া। থাক না এসব সত্যি মিথ্যের হিসেব।
এক বৃদ্ধা মা না হয় তার সন্তানকে ফিরে পাক। এই আলো আঁধারি খেলা চলুক চিরদিন, এই ভালো। শেষ হলো আমাদের আজকের গল্প, হেমন্ত দত্তের লেখা কালিকাপুরের শ্মশান। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে ব্রতদীপ, নীল, সমিতা, অনুশ্রী, ধ্রুব, সৌভিক, ইন্দ্রজিৎ, কৌশিক, মলয় ও দিতিপ্রিয়া সেন। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট বক্সে লিখুন আপনার ফিডব্যাক। পরবর্তী গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ফলো করতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। শুনতে থাকুন থ্রিলার ডেন। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।